হ্যালো বন্ধুরা, আজকে আমি ভূতের গল্প নিয়ে চলে এসেছি। তোমরা শুনে নাও, আর কেমন লাগলো ভূতের গল্পটা প্লিজ আমাকে কমেন্ট বক্স থেকে একটু কমেন্ট করো, তাতে আমার উৎসাহ বাড়বে তোমাদেরকে আরও নতুন নতুন গল্প যেন আমি শোনাতে পারি। তো শুনে নাও। শুরু করছি আজকের গল্প। আমরা আছি। এক মাথা কোকড়ানো চুল, টানা টানা চোখ, মিষ্টি চেহারার মেয়ে, নাম রত্নাবলী। সবাই রত্নাবলীই ডাকে। রায় বাহাদুর রোড, যেখানে বেহালার প্রান্ত ছুঁয়েছে, বাড়ি সেখানে। সব ভালো, মেয়েটির কিন্তু একটাই বড় দোষ, ভূত মানে না। ভূতের কথা উঠলেই ঠোঁট বেঁকিয়ে বলে, ভূত আবার কি? ভবিষ্যৎ ছাড়া আমি আর কিছু মানি না। ভূত মানেই অতীত, যার সঙ্গে মুখোমুখি দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই। বন্ধুরা তাকে অনেক বোঝায়, উদাহরণ দেয়, উপদেশ দেয়, কিন্তু রত্না তাদের কথায় কানই দেয় না। রত্নার বন্ধু অনেক, অবশ্য প্রাণের বন্ধু বলতে মোটে 5 জন: হিমানি, চায়না, কৃষ্ণা, শিখা আর তাপশ্রী। শিখা বলে, তুই বিশ্বাস কর রত্না, আমি নিজের চোখে ভূত দেখেছি। ঠাট্টা করে রত্না উত্তর দিয়েছে, কোথায়, আয়নায়? শিখা চটে উঠেছে, তোর সব কথাতেই আর কি। শোন তবে, গরমের ছুটিতে আমি পিসেমার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। 1 মাসের জায়গায় 7 দিনের মধ্যে পালিয়ে এলাম কেন? রত্না বলে, বোধহয় পিসি পেট ভরে খেতে দেয়নি, তুই যা পেটুক। শিখা মুখ ঘুরিয়ে নিয়ে বলেছে, থাক, তোকে আর শুনতে হবে না। অন্য বন্ধুরা কিন্তু ছাড়েনি, তাকে ঘিরে ধরেছে। বল না শিখা, কি হয়েছিল? রত্নার কথা ছেড়ে দে, ও না শোনে আমরা শুনবো। শিখা বলতে আরম্ভ করে, পিসির বাড়ি বারাসাতে, প্রকাণ্ড বাড়ি, দেখাশোনার অভাবে ভেঙে ভেঙে পড়ছে, চারিদিকে আগাছার ঝোপ, কেই বা দেখাশোনা করবে? পিসির একটি মাত্র ছেলে, সে কাজ করে কানপুরে। 2-3 বছর অন্তর দিন দশকের জন্য একবার আসে। একটা ঝি আর একটা চাকর নিয়ে পিসি থাকে। ছেলের বিয়ে দিয়েছিল, বছর পূর্ণ হওয়ার আগেই বউটি মারা গেল। অনেক দিন ধরে পিসি যেতে বলেছিল, তাই ভাবলাম গরমে ছুটিটা কাটিয়ে আসি। বাড়ির চারপাশে অনেক আম কাঁঠালের বাগান, ছুটিটা ভালোই কাটবে। দিনের বেলা বেশ কাটতো, কিন্তু ভাই রাত হলেই ভয় করতো। চারিদিকে নিঝুম অন্ধকার, জোনাকির মেলা, শিয়ালের ডাক। হিমানি বলে, শিয়াল তো বেহালাতেও থাকে। সে তো অনেক দূরে, কিন্তু এ একেবারে জানলার আনাচে কানাচে। বাইরের দিকে চাইলেই অন্ধকারে জোড়ায় জোড়ায় শেয়ালের চোখ দেখা যায়। দিন 5 পর একদিন পিসি বলল, শিখা দেখ তো মা, ঠাকুর ঘরে বাতি দেওয়া হয়েছে কিনা। আমার ঠিক মনে পড়ছে না। বুড়ো মানুষ, সিঁড়ি ভেঙে আর উপরে উঠতে পারি না। সবে সন্ধ্যা হয়েছে, বেশি অন্ধকার নামেনি। ছাদের ওপর ঠাকুর ঘর, মদনমোহনের মূর্তি আছে। সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। ঠাকুরঘর পর্যন্ত আর যেতে হলো না। সিঁড়ির শেষ ধাপে পা দিয়ে স্পষ্ট দেখতে পেলাম চারিদিকে নারকেল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, ছাদটা একটু ঝুপসি অন্ধকার। শিখা এখানে চুপ করে গিয়েছিল। অন্য মেয়েরা ঠেলা দিয়ে বলছে, থামলি যে, কি দেখেছিস বলবি তো? পরনে লাল পাড় শাড়ি, মাথায় ঘোমটা, ঘোমটার পাশ দিয়ে এলো চুলের রাশ বুকের উপর এসে পড়েছে। কপালে সিকি সাইজের সিঁদুরের টিপ, পায়ে আলতা, এক হাতে জ্বালানো মাটির প্রদীপ, অন্য হাতে আঁচল আড়াল দিয়ে প্রদীপের শিখাকে বাতাস থেকে বাঁচাচ্ছে। একবার ভাবলাম ঝি বুঝি ঠাকুর ঘরে প্রদীপ নিয়ে যাচ্ছে, কিন্তু তখনই মনে পড়ে গেল ঝি বিধবা, তাছাড়া এত রূপ ঝি পাবে কোথায়? প্রদীপের আলোয় করুণ দুটি চোখ আর বিষণ্ণ মুখ দেখতে পেলাম। বউটি ঠাকুর ঘরের কাছাকাছি এসেই যেন বাতাসে মিলিয়ে গেল। সেই মুহূর্তে আমার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা একটা শিহরণ অনুভব করলাম। সমস্ত শরীর থরথরিয়ে কাঁপতে লাগলো। তীর বেগে নিচে নেমে এলাম। পিসিকে সব বলতে পিসি যেন খুব আশ্চর্য হলো না, উদাস কণ্ঠে শুধু বলল, মনও এসেছিল। যেদিনই ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাতে ভুলে যাই, সেই দিনই মনও আসে। মনও কে পিসি? রাজুর বউ মনোরমা। রাজু অর্থাৎ রাজেন আমার পিস্তুত দাদা। কিন্তু বৌদি তো মারা গেছে। মারা গেছে, কিন্তু এ বাড়ির মায়া ছাড়তে পারেনি, দরকার হলেই আসে। ব্যাস, সঙ্গে সঙ্গে বাড়িতে চিঠি লিখে দিলাম আমাকে নিয়ে যাওয়ার জন্য। 2 দিন পরে দাদা গিয়ে নিয়ে এলো। রত্না ছাড়া অন্য মেয়েরা শিখাকে ঘিরে ঘন হয়ে বসেছিল, বিস্ফারিত চোখে, দুরু দুরু বুকে। কেবল রত্না হেসে বলল, তুই চশমা নে শিখা, তোর চোখ খারাপ হয়ে গিয়েছে। কিন্তু এই রত্নাই একদিন বদলে গেল। তাকে স্বীকার করতেই হলো, মানুষের মৃত্যুই সবকিছু শেষ নয়, তারপরও তার অস্তিত্ব থাকে। হয়তো স্থূল দেহে নয়, কিন্তু সূক্ষ্ম শরীরে সে ফিরে আসে। কামনা বাসনার জাল থেকে সে নিজেকে ছাড়াতে পারে না।
বছরখানেক পরের কথা। পরীক্ষা শেষ। রত্নার সময় যেন আর কাটতে চায় না। বন্ধুরা অনেকেই বাইরে চলে গেছে। মার শরীর একটু খারাপ বলে রত্নাদের এবছর কোথাও যাওয়া হয়নি। অবশ্য দুই দিদি মীরা আর ইরা তাকে আমন্ত্রণ জানিয়ে রেখেছে তাদের কাছে যাবার জন্য। কিছুদিনের জন্য কোনো এক দিদির কাছেই ঘুরে আসবে তাই ভেবে রেখেছে। একটা গল্পের বই হাতে রত্না বাড়ির সামনের মাঠে বসেছিল। পুকুর কাটানো হচ্ছে, চারিদিকে স্তূপাকার মাটি। অন্ধকার হয়ে আসতে হাতের বইটা মুড়ে রত্না উঠবে উঠবে ভাবছিল। হঠাৎ খস করে একটা শব্দ হতে মুখ ফিরিয়ে সে অবাক হয়ে গেল। আধময়লা কোট আর প্যান্ট, সরু একটা টাই, উস্কো কুস্কো চুল, শীর্ণ ফ্যাকাশে মুখ। লোকটাকে বাঙালি বলে মনে হলো না। রত্নার প্রথমেই মনে হলো লোকটা এলো কোথা দিয়ে। রাস্তা দিয়ে এলে তো তার চোখেই পড়তো। খুব সম্ভবত পিছনের রাস্তা দিয়ে এসছে। রত্নার সঙ্গে চোখাচোখি হতেই লোকটা হাসলো, ম্লান দীপ্তিহীন হাসি। কাঁপা কাঁপা গলায় বলল, কুকি, তোমার সঙ্গে একটু কথা আছে। রত্না রাগত কণ্ঠে বলল, আমি কুকি নই, রত্না, ক্লাস 10-এ পড়ি। আমার সঙ্গে তোমার কি কথা? লোকটা কিছু না বলে ঘাসের উপর বসে পড়ল, হাঁটুর উপর দুটো হাত রেখে। ঘাসের উপর চোখ রেখেই বলল, জানো রত্না, এই জায়গাটা আমার খুব প্রিয়। প্রায় 50 বছর আমি এখানে ছিলাম। তখন ঘন জঙ্গল ছিল এই জায়গাটা, লোকজন কেউ ছিলও না, কেবল আকন্দ আর নলখাগড়ার বন। এতদিন পরে তোমরা আমাকে ঠাই নাড়া করছো। আমরা? হ্যাঁ, তোমরাই। এই পুকুর তো তোমরাই কাটাচ্ছ। রত্না ঘাড় নাড়ল, হ্যাঁ, কিন্তু এ তো আমাদের জমি, এই বাড়ি, চারপাশের জায়গা সব আমাদের। লোকটা ফিকফিক করে হাসলো। কোনটা কার জমি কার বাড়ি বলা খুবই মুশকিল। তোমাদের হিসাব আমাদের হিসাব এক নয়। আজ যেটা আমার জমি কাল সেটা তোমার জমি হতে পারে। আবার আগের দিনে ছিল যার লাঠি তার মাটি। আমি আজ 50 বছর এখানে আছি, আর তোমরা কটা টাকার বদলে একটা দলিলে সই করে আমাকে সে অধিকারচ্যুত করতে পারো না। লোকটার গোলমেলে কথা রত্না একটুও বুঝতে পারল না। সে বলল, আমি উঠি, সন্ধ্যা হয়ে গেছে। লোকটা রত্নার দিকে একটু ঝুঁকে পড়ে বলল, আহা, একটু বসো না, তোমাকে একটা গল্প শোনাই। মানে গল্প ঠিক নয়, আমার জীবনের কাহিনী। কি আশ্চর্য, লোকটার দৃষ্টির মধ্যে কি ছিল রত্না অনেক চেষ্টা করে উঠতে পারলো না, চুপচাপ বসে রইল। আলিপুর জানো তো, সেখানে স্টিফেন সাহেবের বাড়িতে আমি কাজ করতাম। কাজ মানে বেহালা বাজানো। স্টিফেন সাহেবের বউয়ের মাথায় গোলমাল ছিল। আমি সকাল বিকেল তাকে বেহালা শোনাতাম। বেহালা সুর কানে গেলেই সে আর চেঁচামেচি করতো না, চুপচাপ করে শুনত। সাহেবের ব্যবসা ছিল, কাপড়ের ব্যবসা। ম্যানচেস্টার থেকে আমদানি করত। হঠাৎ একদিন মনে হলো বাড়ির মধ্যে ফিসফাস আলোচনা, গোপন একটা ষড়যন্ত্র চলছে। আমি স্টিফেন সাহেবের বউকে বেহালা শোনাতে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম। পাশের ঘরটায় স্টিফেন সাহেব এবং আরও জনা দুই কথা বলছে। লোকগুলোর চেহারা আমার মোটেই ভালো লাগলো না। গাল পর্যন্ত ঝুলপি, ইয়া গোফ, রক্ত জবার মতো লাল টকটকে চোখের রং। স্টিফেন সাহেব বলছেন, এছাড়া আর পথ নেই জনার্দন, ওকে সরাতে না পারলে আমার পথ পরিষ্কার হবে না। বিলাত থেকে আজ টেলিগ্রাম এসছে, আমার শ্বশুর মারা গিয়েছেন। আমার বউ তার একমাত্র সন্তান, কাজেই সব বিষয়ের অধিকারিণী সেই হবে। সে যতদিন বেঁচে থাকবে আমি সম্পত্তি ছুঁতে পারবো না। আমার শ্বশুর এমনই এক সর্বনেশে উইল করে গেছেন। কাজেই বুঝতে পারছো তো আমার অবস্থা। জনার্দন সেলাম ঠুকে বলল, কিছু ভাবতে হবে না সাহেব, সব ঠিক করে দেব। তবে আমাকে আর মেঘাকে 1000 টাকা দিতে হবে। 1000 টাকাটা বড্ড বেশি হয়ে গেল না জনার্দন? কিছু বেশি নয়, আমাদের দায়িত্বের কথাটাও একবার ভেবে দেখুন। মারতে হবে, লাশ গায়েব করতে হবে, ঝামেলা কি কম? ঠিক আছে, আমি রাজি। আমি এগিয়ে স্টিফেন সাহেবের বউয়ের ঘরে ঢুকলাম। বেচারি চুপচাপ জানলার ধারে বসে আছে। পাশের ঘরে তার বিরুদ্ধে এত বড় যে একটা ষড়যন্ত্র চলছে তার বিন্দু উপসর্গও জানে না। বেহালার শব্দ হতেই ক্যাথরিন ঘুরে বসলো, এক মনে বাজনা শুনতে লাগলো। ক্যাথরিনের উপর 1 বছরে সত্যি মায়া পড়ে গিয়েছিল। কখনো কারো অনিষ্ট করে না, সংসারের এক কোণে পড়ে থাকে। একটু চঞ্চল হলে বেহালা সুর কানে গেলে স্থির শান্ত হয়ে যায়। ভাবলাম যেমন করে হোক একে বাঁচাতেই হবে। মাসখানেক পরে আমার ঘরে জানলা দিয়ে দেখলাম বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। জনার্দন গারোয়ান, পাশে মেঘা। আমি তাড়াতাড়ি বেরিয়ে রাস্তার ধারের একটা গাছের আড়ালে দাঁড়ালাম। স্টিফেন সাহেব আর ক্যাথারিন বেরিয়ে এসে গাড়িতে উঠলেন। গাড়িটা আমার সামনে আসতেই আমি পিছনে উঠে বসলাম নিঃসাড়ে।
আলিপুর এলাকা ছাড়িয়ে গাড়ি বেহালার দিকে বাঁক নিল। হঠাৎ ক্যাথরিনের গলায় শোনা গেল, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ডাক্তার তোমাকে একটু ফাঁকা জায়গায় বেড়াতে নিয়ে যেতে বলেছেন। স্টিফেন সাহেবের গলা। অনেকটা পথ যাবার পর গাড়ি থামলো। তখন দিনের আলো রয়েছে। সেই আলোয় দেখা গেল চারপাশে বাঁশ ঝাড়, পচা ডোবা, নলখাগড়ার বন। জনার্দন আর মেঘা নেমে গাড়ির সামনে দাঁড়ালো। স্টিফেন সাহেব বললেন, যাও ক্যাথরিন, এদের সঙ্গে একটু বেরিয়ে এসো। তুমি? ক্যাথরিন জিজ্ঞেস করলো। আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে, আমি গাড়িতেই অপেক্ষা করছি। ক্যাথরিন নামার সঙ্গে সঙ্গে আমিও নেমে পড়লাম। ক্যাথরিনকে মাঝখানে নিয়ে দুজনে খানা ডোবা পার হয়ে এগিয়ে যেতে লাগলো। একবার চেঁচিয়ে উঠতে মেঘা তার গামছা নিয়ে ক্যাথরিনের মুখটা বেঁধে দিল। এইখানে একটা পাকুড় গাছ ছিল। এইখানে আসতেই আমি পিছন থেকে একটা বাঁশের টুকরো কুড়িয়ে নিয়ে সজোরে জনার্দনের মাথায় আঘাত করলাম। জনার্দন মাটিতে লুটিয়ে পড়ল। ক্যাথরিন কি বুঝলো কে জানে, মুখের বাঁধন খুলে ফেলে তীর বেগে ঘন জঙ্গলের মধ্যে ছুটল। মেঘা আমায় ছাড়ল না। একটু পরেই জনার্দনও উঠল। তারপর দুজনে মিলে আমাকে সে কি প্রচণ্ড মার। তারপর জনার্দন কোমর থেকে ছোড়াবার করে আমার মুখে বসিয়ে দিল। এই দেখো না। লোকটা টাইটা সরাতেই রত্না চিৎকার করে উঠল। আধময়লা শার্টের অনেকখানি জুড়ে রক্তের ছোপ। মেঘা বলল, লাশ এখানে রাখিস নি, মাটি খুঁড়ে বেঞ্জামিন সাহেবকে কবর দিয়ে দে। ওরা তাই করলো, কিন্তু অনেক খুঁজেও ক্যাথরিনের সন্ধান পেল না। ওরা ভাবতেও পারেনি পাগলা মেম সাহেব অন্ধকারে পাকুড় গাছের ডালে বসে সব কিছু দেখছে। সারাটা রাত পাকুড় গাছের ডালে কাটিয়ে ক্যাথরিন যখন মাটিতে পা রাখলো, তখন সে সুস্থ মানুষ, পাগলামি সেরে গেছে। হাঁটতে হাঁটতে চৌরাস্তার চ্যাপেলে এক পাদ্রির কাছে এসে ঠিক আশ্রয় নিয়েছিল। স্টিফেন সাহেবের কাছে আর ফিরে যায়নি, সাহেবের নামেও কোনো নালিশ করেনি। এর অনেক পরে ক্যাথরিন এসে ঠিক এই জায়গায় পাথরের ফলক করে দিয়েছিল আমার নামে। আমার আত্মার শান্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা জানিয়েছিল। রত্নার দাদা অঞ্জুর ডাকের সঙ্গে সঙ্গে সাহেবের মূর্তিটা ছাওয়ার মতো মিলিয়ে গেল। রত্না অনেকবার দুটো চোখ রগড়ালো, কেউ কোথাও নেই। সে কি বসে বসে ঘুমাচ্ছিল? কিন্তু তা কি করে হবে? চোখের সামনে স্পষ্ট সে যে সব কিছু দেখেছে। সব ব্যাপারটাই কল্পনা। রত্না নিজের মনকে তাই বোঝালো। রহস্য কাহিনী পড়ে পড়ে নিজের চারিদিকে কাহিনীর চরিত্রগুলো এসে বুঝি ভিড় করছে। দিন দুয়েক পরে ভোরবেলা হইচই চিৎকারে রত্নার ঘুম ভেঙে গেল। চিৎকারটা নতুন কাটা পুকুরের দিক থেকেই আসছে। রত্না বাইরে গিয়ে দেখলো পুকুর পাড়ে বেশ ভিড়, সবাই নিচু হয়ে কি যেন দেখছে। রত্না ছুটে গেল সেখানে। একটা প্রস্তর ফলক, তাতে লেখা বেঞ্জামিন গোমস, জন্ম 1884 সাল, মৃত্যু 1919 সাল। একটি নারীকে রক্ষা করতে গিয়ে ইনি মৃত্যুবরণ করেছেন। রত্না বুঝতে পারল তার সর্বশরীর থরথর করে কাঁপছে। চোখের সামনে দুলছে বেঞ্জামিন সাহেবের দীর্ঘ ছায়া। রত্না আর দাঁড়ালো না, যেভাবে ছুটে গিয়েছিল তেমনই ছুটে বাড়ির মধ্যে চলে এলো। সেই থেকে ভূতের কথায় আর অবিশ্বাস করতে পারে না। কোথাও ভূতের প্রসঙ্গ হলেই বেঞ্জামিন গোমস যেন সামনে এসে দাঁড়ায়। টাই সরিয়ে তার বুকের রক্তের দাগ দেখিয়ে বলে, বিশ্বাস করো, আমরা আছি।